শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও কিন্তু চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। আর থাম্বনেল টাইটেল দেখে তোমরা অনেকটাই আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো কাদের নিয়ে কথা বলবো। তার আগে হচ্ছে পরশু দিনের ভিডিওটা পোস্ট করার সাথে সাথে সত্যি একটা মিষ্টি বোন এসে কমেন্ট করেছে, দিদি ভাই আমি ফার্স্ট কমেন্ট করেছি, তো তুমি আমার নামটা একটু নেবে, আমার খুব ভালো লাগবে। তো তার উদ্দেশ্যে বলবো যে তোমার কি ভালো লাগবে, সব থেকে বেশি ভালো লেগেছে আমার সেই কমেন্টটা যখন তুমি ফার্স্ট করেছো, যে কেউ অন্তত আমার মুখ থেকে তার নাম শুনতে চায়, তার ভালো লাগবে। এটা বিশ্বাস করবে না যে একটা ক্রিয়েটার হয়ে তার কাছে যে কত বড় পাওনা থাকে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। অবশ্যই রূপাস ব্লগ, অনেক তোমার নামটা আমি নিলাম, জানি না আজকের ভিডিওটা তুমি দেখবে কিনা। হ্যাঁ, তো অনেক অনেক ভালোবাসা মন থেকে, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্নেহ। এবার হচ্ছে গিয়ে যেটা বলবো, যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমে দেখলাম কালকে নিপা কাকিমার একটা টাইটেল দেখলাম, সেখানে কাকিমা লিখেছে যে আমি কখনো কোনো ভুল না করেও আমাকে সবসময় দোষের ভাগী হতে হয় বা দোষের মুখে পড়তে হয়, এরকম একটা টাইটেল দিয়েছে। সেই টাইটেলটা কেন দিয়েছে সেটা আমি কিছুটা হলেও বুঝতে পারছি, কারণ এদের সাথে এত বছর থেকে একটু হলেও তো একটা কন্ট্যাক্ট রয়েছে। তো সেইখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছি যে এই কথাটা কেন লিখেছে। এবার সেই বিষয়ে কাকিমাকে খালি আমি একটা কথাই বলবো, ছোট্ট করে কিছু কথা বলবো, যে হঠাৎ করে কাকিমা তোমার এই কথাটা কেন মনে হলো? কি ভেবেছিলে শিল্পী এইবারও চুপ থাকবে? তোমরা মা মেয়েতে যখন খুশি তখন অফ ক্যামেরায় একরকম, অন ক্যামেরায় এসে একরকম দেখাবে, আর শিল্পী সেইগুলো মুখ বুঝে সহ্য করে যাবে? তুমি তো জানো 2টা বৎসর আমি মুখ বুঝেই সহ্য করেছি। তুমি শুধু একটা কথা বলতে, না তোকে যদি কিছু বলি তাহলে সবাই তোকে ছিঁড়ে খাবে, এই একটা বাহানা দিয়ে দিয়ে তুমি আমাকে সবসময় দমিয়ে রেখেছো। নয়তো আমি বলতে পারি না বা বলি না, এরকম কিছু নয়, বলতে পারতাম, কিন্তু বাধ্য হয়েছি আমি এই দুটো কল রিভিল করতে। তার রিজন হচ্ছে, তোমরা সেই দিন যদি এসি তোমার মেয়ে আর তুমি ওইভাবে খিল্লি না উড়াতে আমাকে নিয়ে, তাহলে কিন্তু এই কলগুলো আমি কখনোই রিভিল করতাম না। তোমরা বলতে চাইছো কত বড় এলিগেশন লাগিয়েছো, তোমার আন্দাজ আছে যে তোমার মেয়ের সংসার ভাঙছি আমি, তোমার মেয়ের সংসার ভাঙছি আমি, আমি তৃতীয় ব্যক্তি। তাহলে প্রত্যেকের মনে এই প্রশ্নটা আসছে যে কি এমন সোমনাথের কানে লাগিয়েছে শিল্পী, যার জন্য মন্দিরার সংসার হয়তো অশান্তি হতে পারে। এটা কত বড় একটা এলিগেশন লাগিয়েছো, আন্দাজ আছে তোমার? তারপরে তুমি কাকিমা, তুমি যদি কল রিভিল করতে হয়, তুমি জানো 1 বছর পর্যন্ত আমার কাছে এমন কিছু কল আছে যেগুলো রিভিল করলে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া কিন্তু তোলপাড় হবে। আন্দাজ করতে পারবে না লোকে যে এগুলো কী শিল্পী বের করছে, কিন্তু কখনো আমার মনে হয়নি সেগুলো আমি বের করব। এবার অনেক ভিউয়ার্সদের একটা কথা যে সব কিছু হচ্ছে ভিউজের খেল, ভিউজের জন্য। আরে ভাই, অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিচ্ছি, অবশ্যই আমি মুখ দেখাতে আসিনি, বড় সড়ো লম্বা চড়া একটা মুখ দেখাতে কেউ এখানে বসেনি। প্রত্যেকেই ভিউজের জন্য কাজ করছে, টাকার জন্য কাজ করছে। তবে হ্যাঁ, এই হলো গিয়ে যে কল রিভিল করে করে বেশি টাকা আর্নিং করা, সেটা যদি করতাম 1 বছর ধরে করতে পারবো, এখনও করতে পারবো। সেটা আর কেউ না জানো, নিপা কাকিমা কিছুটা হলেও জানে। আজকে এই যে দুটো কল রিভিল করেছি, এটা আমার আত্মসম্মানে লেগেছে, কারণ কোথাও না কোথাও না এখানে আমাকে ছোট দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তোমরা অফ ক্যামেরায় বলছো শিল্পী তুমি ঠিক, শিল্পী তুই যা বলছিস ঠিক, মন্দিরা বলছে দিদি ভাই তুমি ঠিক বলো, তুমি খুব ভালো, অথচ অন ক্যামেরায় এসে তোমরা আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছ। এখানে পাবলিক কি করে বুঝবে বলো? তারপরে হলো গিয়ে এমন একটা কথা উঠেছে যেখানে রাত 1টার সময় সোমনাথকে আমি ফোন করেছি, ফোন করে 1টার সময় কান ভারী করছি যে মন্দিরা খুব খারাপ মেয়ে, ও জঘন্য মেয়ে, ওকে তুমি ছেড়ে দাও। কত বড় এলিগেশন ভাবতে পারছো? বাধ্য হয়ে তাও 2 দিন আমি ওয়েট করেছি, সোমনাথকে টাইম দিয়েছি যে ওর মুখ থেকে ও কিছু বলুক। আজ পর্যন্ত যত কন্ট্রোভার্সি আমাকে নিয়েছে, যত নোংরার মুখে আমাকে পড়তে হয়েছে, কখনো সোমনাথ এসে বলেনি যে দিদিভাইয়ের সম্পর্কে এই বিষয়গুলো তোমরা বলো না, না জেনে। কখনো আসেনি, কখনো আসেনি। কিন্তু তখন আমি চুপ থেকেছি। কেন কাকিমা তুমি জানো না? তখন আমি চুপ থেকেছি, কিন্তু আজকের ডেটে এসে না মনে হলো না, কোথাও না কোথাও সবসময় যদি চুপ থাকি তোমাদের এটা বিশ্বাস হয়ে যাচ্ছে না শিল্পী কখনো এগুলো করতে পারবে না, মন্দিরারও শিল্পী দিয়ে এগুলো রিভিল করবে না, এরকম একটা বিশ্বাস তোমাদের মধ্যে এসে গেছে। সে সোনালিরও এসেছিল যে না শিল্পী দিয়ে এটা করতে পারবে না, কিন্তু না, আজকের ডেটে এসে কোথাও না কোথাও এটা আমার একটা আত্মসম্মানের ব্যাপার, সেটাতে তো আমাকে মুখ খুলতেই হবে, মুখ খুলতে হবে সেটাতে আমাকে। এইবার প্রশ্ন হচ্ছে, আমি হঠাৎ করে হ্যাশট্যাগ পায়েলের একটা ভিডিও দেখলাম আজকে, সেখানে পায়েল বলছে যে শিল্পী দিয়ে একটা কথা বললো যে রাত 1টার সময় ফোন করেছে আর 1 ঘন্টা কথা বলেছে। এটা তো আমি কোথাও শুনিনি, শিল্পী দিয়ে এই কথাটা কোথা থেকে শুনলো? তো হ্যাশট্যাগ পায়েলের উদ্দেশ্যেও বলবো, আরও ভিউয়ার্সদের উদ্দেশ্যেও বলবো, এই কথাটা আমি শুনেছি দীপ্তিদির চ্যানেল থেকে আর রিম্পার চ্যানেল থেকে।
যেখানে রিপা আমাকে প্রশ্ন করছিল যে শিল্পীদি তাই বলে রাত একটায় ফোন 1 ঘন্টা ধরে কি এমন কথা বলছিলাম। তো এই প্রশ্ন যেহেতু ছিল, তো তাদের কাছে আজকে আমার প্রশ্ন যে তোমরা এই কথাটা কোথায় শুনেছো যে আমি রাত 1টায় ফোন করেছিলাম আর 1 ঘন্টা কথা বলেছিলাম? কারণ আমি বিশ্বাস করো তোমাদের দুজনের ভিডিও দেখে গিয়ে আমি বারংবার মন্দিরার মায়ের ভিডিও দেখেছি, মন্দিরার ভিডিও দেখেছি, সেখানে কোথাও ওরা বলেনি, উল্লেখ করেনি যে শিল্পীদি রাত 1টার সময় সোমনাথকে ফোন করেছে 1 ঘন্টা কথা বলেছে। এটা কিন্তু মন্দিরার মাও বলেনি। তাহলে তোমরা এই কথাটা কোথায় পেয়েছো? কারণ এটা আমাকে জানতে হবে। আবারও সেই নোংরামি হচ্ছে কি? আবারও কি সেই গোপন সূত্রে কারোর কাছে কিছু পাঠানো হচ্ছে কি? এই বিষয়গুলো আমার একটু জানতে ইচ্ছা করছে। কারণ যেহেতু দেখো তোমরা কাকে নিয়ে কি বলবে সেই বিষয়ে আমার একদমই ইন্টারেস্ট নেই, বাট আমাকে নিয়ে যেহেতু তোমরা এই কথাটা বলেছো, কোথায় পেয়েছো, কোথায় দেখলে যে 1 ঘন্টা কথা বলেছে আর রাত 1টায় বলেছে? এটা তোমরা কোথায় পেলে সেটা আমি জানতে চাই। আমি চাইবো তোমরা আমাকে সেটা একটু বলবে, অবশ্যই বলবে, কারণ এমন একটা কথা বলেছো সেটার কতটা সত্যতা রয়েছে সেটা আমাকে দেখতে হবে। আমি কালকের ভিডিও করেছি, সেই ভিডিওতে বলেছি, কিন্তু আমি পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো যার জন্য আমি ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে, যেমন আমাকে কিছু মানুষ এই কথাগুলো কালকে বলেছে যখন আমি কলটা রিভিল করেছি যে দিদিভাই তুমি এদের সাথে মিশো না। তোমরা জানি না কতটা বিশ্বাস করবে, যাই হোক আমি তো সবাইকে আর বিশ্বাস করাতে পারবো না। যার যেটা ভাবনার, যার যেটা চিন্তা করার তারা সেটাই করবে। তবুও আমি তোমাদের উদ্দেশ্যে বলি, এইখানে কারোর সাথে অতিরিক্ত মাখো খাতির বা অতিরিক্ত কারোর সাথে আমার ওই যে খাতির বলে না, ওইগুলো নেই। কারণ আমি জানো তো 3 বছর থেকে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, তো আবারও সেই কথাটা বলতে হয়, কারণ আমি ভুক্তভোগী। আজকে আমাকে কল, যার সাথেই কথা বলি সবার কল আমাকে রেকর্ড করতে হয়। তার কারণ কি জানো? তোমরা ভাবো না, আজকে যদি আমি এই প্রুফটা না দিতাম, আজকে সোমনাথকে যখন বারবার বলছি যে তুমি কিছু বলো, ও বলছে না, আর আমার কাছে যদি এই রেকর্ডটা না থাকতো, তাহলে কোথাও না কোথাও তোমাদের তো মনে হতো যে তাহলে কি শিল্পীদি সত্যি মন্দিরা সোমনাথের সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করে? কি এমন বলেছে সোমনাথকে? যদি তোমরা না শুনতে তাহলে তোমাদের ওইটা মনে হতো। যার জন্য আজকের ডেটে এসে আমি বলছি, আমি প্রত্যেকের কল, যার সাথেই কথা বলি আমি কল কিন্তু রেকর্ড করি। এটা কি বলতো, নিজেকে সেফ রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, যে কখনো এরা পাল্টি খেতে পারে, কখনো পাল্টি মারতে পারে, সেখানে আমি ফেসে যেতে পারি। কারণ এর আগে অনেকবার আমি এইভাবে ফেসেছি, আমি এইভাবে। এবার আসি হচ্ছে গিয়ে যে, তো জানো তো অনেকেরই মনে একটা প্রশ্ন, বা অনেকে এটা আমাকে নিয়ে বলে, হ্যাঁ, যে তোমাদেরই বা কেন বড় বড় ব্লগারদের সাথে কানেক্ট করে তারপরে ভিডিও করতে হবে বা ফোন আলাপ করে ভিডিও করতে হবে? এটা যখন তোমরা বলো, তো আজকে তোমাদের বলি যে তোমাদের কেন মনে হয় যে বড় বড় ব্লগারদের সাথে আমি সবসময় কানেক্ট করি? তোমরা জিজ্ঞেস করো তো তাদেরকে পার্সোনালি। কখনো কোনো বড় ব্লগারের সাথে কিন্তু আমি কখনো পার্সোনালি তাদের সাথে কানেক্ট করিনি। যত ব্লগাররাই আছে, যেমন তাদের কিছু সংখ্যক নাম আমি বলি, যেমন তরিস ব্লগের তরি, যেমন সাধন সাথীর সাধন সাথী, তারপরে হচ্ছে কি প্রিয়া, তারপরে হচ্ছে আকাশ পাপড়ি, বুঝতে পারছো, তারপরে হচ্ছে টিনা। এই যে ব্লগারগুলো দেখছো না, এদের সাথে কখনোই কিন্তু আমি নিজের থেকে কানেক্ট করিনি বা কানেক্ট করি না, তারা আমার সাথে নিজের থেকে কানেক্ট করেছে। এবার তোমাকে বলি যে ওদের সাথে যখন কথা বলি তোমাদের কি মনে হয় যে ফেসবুক রিলেটেড খালি কন্টেন্ট নিয়ে আলোচনা হয়, যে আমি কন্টেন্ট নেব বলে? না, তাদের সাথে যদি বছরে 6 মাসে একবার কথাও হয়, সেটা সম্পূর্ণ কি বলতো তার পরিবার নিয়ে, তারা কিভাবে আছে, আমার পরিবার নিয়ে, আমার ছেলে মেয়ে কীভাবে আছে, তাদের পড়াশোনা কেমন চলছে, এই বিষয় নিয়ে আলোচনা হয়। এই কন্টেন্টের বিষয়ে খুব কমই তাদের সাথে আমার কথা হয়, জানো তো। মানুষের দেখো অন ক্যামেরায় কাজ করছি, এখানে যে ভিউয়ার্সরা আছে তাদের সাথেও কি বলতো একটা সম্পর্ক তো আমাদের থাকে। তারা মেসেঞ্জারে যখন কথা বলে, দিদিভাই কেমন আছো, ও দিদিভাই তুমি ভালো আছো তো, দিদিভাই তোমার ভিডিওগুলো ভালো লাগে, এইটুক বললো। তারপরে কিন্তু আমরা যার যার ফ্যামিলি নিয়েই টুকটাক, তাই বলে এই দিদিদের মতো না গভীর আলোচনা, সেইগুলো না। ছেলে মেয়ে কেমন পড়ছে, কোন ক্লাসে পড়ছে, ব্যাস যথেষ্ট, এইটুকু টুকটাক হয়। আর বিশেষ করে ফেসবুকে যারা কাজ করে তাদের সাথে তো এই বিষয়গুলো বেশি হয়, যেহেতু মেসেঞ্জারটা রয়েছে ফেসবুকে, মেসেঞ্জারে কিন্তু এই আলাপগুলো করা যায়। এইবার আসি হচ্ছে, জানো তোমরা আজকে একটা কথা না বললে না হয়, যেটা হচ্ছে টিনার ব্যাপারে বলি। টিনার যখন ফার্স্ট আমাকে মেসেঞ্জারে একদিন নক করলো, তখন আমি অবাক হয়েছিলাম। আমি যে অনেক বড় বড় ক্রিয়েটাররাই তো ফেক আইডি খুলে বসে থাকে, বড় বড় ক্রিয়েটারদের ফেক আইডি থাকে অনেক, হয়তো বা টিনার কোনো ছবি প্রোফাইল পিকচার চিপকে হয়তো বা আমার সাথে কেউ চ্যাট করতে চাইছে। তো আমাকে যখন নক করলো, হাই বলে, হাই দিদিভাই কেমন আছো, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো ভালো লাগে, তোমার কন্ট্রোভার্সি, তোমার গলার ভয়েসটা খুব ভালো লাগে, তোমার কন্ট্রোভার্সির ধরন আমার খুব ভালো লাগে। আমি না খুব অবাক হয়েছিলাম যে টিনা কেন হঠাৎ করে আমার সাথে কানেক্ট করলো মেসেঞ্জারে।
তো তখন আমি হাই হ্যালো বলে বুঝতে পারলাম হ্যাঁ এটা টিনাই। তখন আমি বললাম যে কেন রে বুনু এইটা কেন করতে গেলি, তুই এইটা কেন করতে গেলি, এই যে ছোট বেবিটাকে রেখে এইভাবে চলে গেলি। ঠিক আছে, মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি সবই হয় স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু এইভাবে চলে যাওয়া এটা কিন্তু সলিউশন নয়, আর এতে সবাই তোকেই খারাপ ভাববে। এরকম করে বলার পরে ও আমাকে একটা কথা বললো কি যে দিদিভাই যখন একটা মেয়ে কোনো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে তখন তার উপরেই সবাই ব্লেম করে, তাকেই খারাপ ভাবে। আর যদি তুমি কষ্ট করে ওইখানে থেকে যেতে পারো তাহলে বলবে যাক খুব ভালো মেয়েটা সংসার করছে। এবার তোমার হাজারো কষ্ট হোক না কেন সেটা মানুষ দেখবে না, না মেয়েটা সংসার করছে। সংসার করতে করতে যখন সত্যিকারের ওর দেয়ালে পিঠ থেকে গেল, একটা সময় দেখা গেল ও একটা খারাপ স্টেপ নিয়ে নিল। ওই খারাপ স্টেপ নিয়ে নিয়ে ও হয়তো এই পৃথিবীতে আর নেই। তখন মানুষ বলবে আহারে কেন মরলি রে, না মরলেই তো পারতি, যেখানে ভালো থাকতি সেখানে গিয়ে ভালো থাকতি, তাও তো বেঁচে থাকতি। এইরকম একটা কমেন্ট যখন ও আমাকে করলো না, তখন আমার বিশ্বাস করা একটা মেয়ে হয়ে মেয়ের কোথাও না কোথাও আমার এখানে একটু মানে ওই যে বলে না স্যাট করে উঠলো, যে এই যে কথাটা লিখেছে এটা কিন্তু বাস্তব সত্যি, যে আজকে আমরা মেয়েরা সহ্য যদি করতে পারি তাহলে খুবই ভালো। সহ্য মানে যখন একদম করতে পারলাম না, আত্মহত্যা করে নিলাম, তখন হয়তো বললো এ হেরে মেয়েটা কেন মরলো রে, না মরলেই তো পারতো, নিজের মতো করে নিজে তো বাঁচতে পারতো, কিন্তু বেঁচে থাকতে যদি কোনো নোংরামি করা হয়, এই মেয়েটা নোংরা ছিল এই জন্যই বেরিয়ে গেছে। তো তখন আমার একটু সফট কর্নার এসেছিল টিনার উপরে। তারপরে আর কখনো টিনার সাথে আমার কোনো রকম কানেক্ট কিন্তু হয়নি, কিন্তু যোগাযোগ কিন্তু ওই করেছিল। এইরকম অনেক ব্লগাররা আছে, তোমাদের কেন মনে হয় সবসময় শিল্পীদি যেচে যেচে সব ব্লগারদের সাথে যোগাযোগ করে কানেক্ট করে তারপর শুধু কন্টেন্টের জন্য তাদের সাথে, এই কন্টেন্ট ছাড়াও না মানুষের জীবনে মানুষের সাথে ভালো লাগা কথা বলা থাকে গো, শুধু কন্টেন্টটাই সব নয়। এই যে তোমরা বলছিলে না যে তুমি স্টেপ নেবে, তাহলে সোমনাথকে বলার কি দরকার ছিল? আরে ভাই, যে ছেলেটার সাথে মাঝে মধ্যেই কথা হয়, যে ছেলেটার ভালো মন্দ ওরা ভালো থাকুক সেটা আমি সবসময় চাই, আর যে ছেলেটা আমার অসুবিধার সময় আমার খোঁজ নিয়েছে, আমার মেয়েদের খোঁজ নিয়েছে, তো একটা মনুষ্যত্বের খাতিরে যখন তাদের এগেনস্টে একটা বাজে কিছু করতে যাব আমি, তখন আমি এটুকু বলতে পারি না যে সোমনাথ আমি কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না, আমি কিন্তু এটা একটা খারাপ স্টেপ নিতে পারি। জাস্ট ওইটুকুর জন্য কল করা ওকে, আর সেইটাকে যাই হোক যে যেভাবে বলার যে সবার মতো সবাই বলবে। এবার চলে আসি যেটা বলবো সুতো পাখি নিয়ে। কালকে সুতোপার একটা ভিডিও দেখলাম, দেখো এখানে সুতোপার ভিডিও দেখে একটা জিনিস আমি তোমাদের বলি আজকে, বর্তমানে সুতমা যেইভাবে ভিডিও করছে এর থেকে জঘন্যভাবে ও ভিডিও করবে, এটা আমি তোমাদের এখানে লিখিত দিয়ে দিতে পারবো, কারণ ও ডেসপারেট হয়ে গেছে। তার কারণটা আমি বলি, ওর বর্তমানে জীবনে ওর আত্মসম্মান বা সম্মান কোনো কিছু ওর অবশিষ্ট নেই, কারণ যেইটুকু ছিল ওর ভাগনার বিষয়টা সেটা যখন ওপেন হয়ে গেছে না, ওর জীবনে আর কোনো অবশিষ্ট কিছু নেই। ও এখন না ভয় আছে, না ডর আছে, না ওর কোনো মানে লজ্জা ভয়, ওই বলে না লজ্জা, না ঘৃণা, না ভয়, কোনোটাই আছে। একটা মানুষের যখন লজ্জা ঘৃণা ভয় তিনটাই জীবন থেকে চলে যায়, তখন সে নিজে কি বলতো যে আমার কি হলো আই ডোন্ট কেয়ার। কারণ দেখো যেই বিষয়টা ঘটছে বা যেই ঘটনাটা সুতোপাকে নিয়ে ঘটেছে সেটা কিন্তু শুধু সোশ্যালি নয়, সেটা মন্দিরা বলছি সুতোপার পাড়ার লোক জানে, তার পরিবারের লোক জানে, এমনকি সোশ্যালির প্রত্যেকটা মানুষ জানে। তাহলে ওর এখন ভয় কোথায়? ও যদি লোককে নিয়ে জঘন্যভাবেও ভিডিও করে তাও তোমরা ওকে যেই রকম বলবে, ও যদি ভালোভাবে ভিডিও করে তাও তোমরা ওইভাবেই ওকে দেখবে। অতএব ও এটা ভেবেই নিয়েছে যে আমার সম্মান বলে কিছু নেই, আমি এমন পজিশনে এসে পৌঁছেছি বর্তমানে ও যদি রাস্তা দিয়ে ন্যাংটা হয়ে হেঁটেও যায় না, ও লজ্জা করবে না, কারণ লজ্জা তাদেরই থাকে যাদের আত্মসম্মান বোধ থাকে। ওর তো আত্মসম্মান বোধটাই নেই। নয়তো তোমরা বলো কন্ট্রোভার্সি করছি, ঠিক আছে, তুমি এখানে অর্পিতা দিকে নিয়ে বলছো, যা নয় তাই বলছো। অর্পিতা দিদি ভাই হ্যাঁ অবশ্যই মানুষকে বলে বলে পিন্স করে করে বলে। দেখো কন্ট্রোভার্সি মানে একজন আরেকজনকে যদি একটু পিন্স করে না বলে তাহলে কন্ট্রোভার্সি কী করে হবে? একটু তো কিছু রসিয়ে কষিয়ে বলতে হবে, সেটা না বললে তোমার লোকে ভিডিও দেখতে যাবে কেন? সেইখান থেকে কিন্তু মার্জিত ভাষায় বলে, নোংরা ভাষা ইউজ করে না, যথেষ্ট মার্জিত ড্রেস পরে তারপরে কিন্তু কন্ট্রোভার্সি করে। তো সেই মানুষটাকে নিয়ে জঘন্যভাবে বলেছে, ঠিক আছে, ওইটুকুও ঠিক আছে, কিন্তু আজকে যেটা দেবশ্রী দিকে নিয়ে বলো যে থাপ্পড় মারার কথাটা, বিশ্বাস করো আমি জাস্ট অবাক হয়েছি। তুমি যা নয় তাই বলতে পারো, তোমার থেকে 10-15 বছরের বড়, তুমি নিজেই যে এখানে স্বীকার করছো তোমার মায়ের বয়সী না হলেও তোমার অন্তত বড় দিদির মতো বয়সী সেই মানুষটাকে তুমি অন ক্যামেরায় বলছো তাকে থাপ্পড় মারা উচিত। তুমি ভাবতে পারো যে তোমার রুডনেস, তোমার অ্যাটিটিউড, তোমার অহংকার কোথায় এসে দাঁড়িয়েছে?
অহংকার পতনের মূল। আজকে তুমি এই যে নিজের বিষয়ে অহংকার করো না, আমি কন্ট্রোভার্সি কুইন, আমি সবার থেকে শ্রেষ্ঠ, আমি মনে করি আমি শ্রেষ্ঠ, এটা যে কত অহংকারের কথা তুমি বলে ফেলছো, তুমি আইডিয়াও করতে পারছো না। তোমার এই অহংকার দম্ভ খুব তাড়াতাড়ি পাবলিকের সামনে ধূলিসাৎ হয়ে যাবে, পাবলিক দেখবে। এটা আমার অভিশাপ নয়, কারণ ওই যে বলে না পিপিলিকার পাখনা গজায় মরিবার তরে, তোমার এখন পাখনা গজিয়েছে। তুমি ভেবেছো। আর এখন সব থেকে আরেকটা বিষয় যেটা, এটা আমি তোমাকে খোটা দিচ্ছি না যে তোমার সন্তান নেই বলে, আমি বলছি মানুষের জানো তো সন্তান থাকলে তাও মানুষের একটা পিছু টান থাকে, যে আমার যতই সম্মান খোয়া যাক না কেন, তারপরও আমি এমন কিছু বলবো না বা এমন কিছু করবো না যাতে আমার ছেলে মেয়ের উপরে এফেক্ট করতে পারে। আমি একটা কাজ করার আগে 10বার ভাবি। যেমন কি তোমাদের এটা বলছি, এই যে মন্দিরা যে বিষয়টা বলেছে, বলার পরে যখন আমি হাজব্যান্ডকে এটা বললাম, তখন আমার হাজব্যান্ড একটা কথাই বলেছে যে তুমি হয়তো করতে পারবে, তোমাকে প্রচুর ছুটতে হবে, প্লাস তোমার এতে আমার 2 মেয়ের উপরে এফেক্ট পড়বে, কারণ ওদের তুমি টাইম দিতে পারবে না। আর 10টা পরিবারের মানে লাইফস্টাইলের মতো আমার লাইফস্টাইলটা নয়, আমার লাইফস্টাইলটা সম্পূর্ণ ভিন্ন। কারণ আমার সকালে অন্য 10 বাড়িতে হয়, সকালবেলা টিফিনে হয়তো ব্রেড বাটার থাকে, কারোর হয়তো টোস্ট থাকে, কারোর চাউমিন থাকে, কারোর হয়তো রুটি তরকারি থাকে, কারোর লুচি পুরি থাকে। বাট আমার ঘরে ভোর সকাল 5টা হলে আমার ভাত লাগে, ভাতের সাথে মাছ ভাজা এটা সেটা সকালবেলা টিফিনে লাগে। দুপুরবেলা ওই সকালে যা করেছি আমার কিচ্ছু চলবে না দুপুরে, পুরো নতুন যদি ডাল আলু সিদ্ধ দিয়েও খাওয়া হয় তবু আমাকে নতুন করেই করতে হবে। রাত্রে সেই ঠিক একই ব্যাপার। তারপর আমার এতগুলো চ্যানেল মেনটেন্স করতে হবে, তারপর আমার মেয়েদের পড়াশোনা, নাচের ক্লাস, গানের ক্লাস, সমস্ত কিছু আমাকে হ্যান্ডেল করতে হয়। কারণ তোমাদের দাদা ভাইয়ের যে ডিউটি, তোমরা যারা প্রফেশনে রয়েছে, রেলে রয়েছে, তাদের খালি জিজ্ঞেস করবে যে একজন সিনিয়র এসএসসির কাজ কি থাকে। তো সেই মানুষটা ঘরে মোটেই টাইম দিতে পারে না, সমস্ত দিকটা আমাকে দেখতে হয়। তো আমাকে যখন আমি কারোর এগেন্সে স্টেপ নেবো, আমাকে সেখানে ছুটতে হবে, বারংবার যেতে হবে। কিন্তু আমার এতটা মানে সত্যিকারের লেগেছে না, যে কথাটা মন্দিরা বলেছে, প্রচণ্ড কষ্ট পেয়েছি এমন একটা কথা আমাকে বলেছে, জানো তো। আর এই বিষয়গুলো আমাকে কুড়ে কুড়ে খায়। যেমন কালকে আমি ভয়েসটা যখন রিভিল করেছি, সেটা আমার সারা রাত কুড়ে খেয়েছে যে আমি এটা ঠিক করেছি কি। কারণ সোমনাথ আমার সাথে বিশ্বাস করে তো কথাগুলো বলেছিল, সেই কথাগুলো রিভিল করে দিয়েছি আমি। আমার কোথাও না কোথাও ভিতরে কুড়ে খাচ্ছে। আর 10 জনের মতো আমি শান্তিতে ঘুমাতে পারি না এই সমস্ত কাজ করে। তো এই জন্য বলবো যে সেখান থেকে আমার যেহেতু পিছু টান রয়েছে, আমি 10বার ভাববো, কিন্তু সুতোবার কিন্তু সেটা নয়। সে এখন ডেসপারেটলি সব কাজ করবে, ওর তো ভাবার কিছু নেই। আমরা একটা কাজ করার আগে 10বার ভাববো যে এটা আমাদের সন্তানদের উপরে এফেক্ট পড়বে না তো, তাদের কোনো ক্ষতি হবে না তো, সেটা ভেবে আমরা একটা কাজ করতে যাই এখন। কিন্তু ওর তো সেটা নেই, ওর কোনো দিকে তাকাতে হয় না। ও জানে যে আমি যেটা করব সেটাকে আমার হাজব্যান্ড সমর্থন করবে বা করতে হবে। আজকে তুমি বারংবার সোমনাথকে একটা কথা বলছো যে আরে আইফোন গাড়ি কিনে দিচ্ছে, রিল্যাক্স করবে, বউকে কিছু বলবে। আরে ভাই, সেটা তো তোমারও হাজব্যান্ড করছে, তোমার হাজব্যান্ড আর সোমনাথের মধ্যে পার্থক্য কোথায়? তারপরে তুমি অন্যকে কি করে মুখ ভরে বলতে যাও? আজকের ডেটে এসে সোমনাথকে তুমি একটা কথাও বলতে পারো না, কারণ সোমনাথকে নিয়ে তুমি যেই কথাগুলো বলছো সেই সব তোমার হাজব্যান্ডের মধ্যে রয়েছে। বরং সোমনাথ তো প্রোটেক্ট, তাও বলে, সোমনাথ তাও রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যেমন কি অশান্তি করে মন্দিরাকে যখন সামালতে না পারে, তখন ও নিজে বলে যে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, বা আমি তোমার সাথে আর থাকবো না, এইটুকু অন্তত বলার সাহস রাখে। এমনকি যখন অতিরিক্ত নোংরামি মন্দিরা করেছে, তখন কিন্তু অন ক্যামেরায় এসে সোমনাথই মুখ খুলেছে। তো বরং সোমনাথ প্রতিবাদ করেছে, বাট তোমার হাজব্যান্ড তো সেইটুকুও করে না। সেইটুকু মুখ খোলার ক্ষমতাও তুমি দাও না তোমার হাজব্যান্ডকে। হয়তোবা তুমি মেরেই দেবে তোমার হাজব্যান্ডকে, ওই জন্য তোমার হাজব্যান্ড মুখই খুলতে পারে না। তারপরে তুমি বারংবার কি করে ওদেরকে নিয়ে পড়ে থাকো। হ্যাঁ, তোমার এখানে একটু সুবিধা হয়েছে, আমি যে কলটা রিভিল করেছি, যে সেটার থেকে তুমি অন্তত জানতে পারলে যে সোনালির সাথে হয়তো বা সোমনাথের এখন খুব একটা কানেক্ট নেই। এটা দেখো, আমি কল রিভিল না করলেও খুব তাড়াতাড়ি এটা তোমরা প্রমাণ পেতে, কারণ ভিডিও দেখলেই বোঝা যেত যে সেইখানে সোনালির নাম নিচ্ছে কিনা, সোনালির সাথে কথা হচ্ছে কিনা, সেগুলো মন্দিরার ভিডিওর থেকেই তোমরা বুঝতে পারতে। ঠিক আছে, তো সেটা নিয়ে এত খুশি হওয়ার কিছু হয়নি। আর সত্যি অবাক হয়েছি আমি, তুমি দেবশ্রীদিকে যেইভাবে বললে, সত্যি তুমি আরও কতটা হিংস্র হতে পারো সেটাই দেখার বাকি রয়েছে। আমি জানি তুমি কালকে আমাকে নিয়ে বসে যাবে। তুমি বললে না যে আমাকে ছাড়া তোমাদের কারোর কোনো কন্টেন্ট নেই, তোমাকে নিয়ে আমি খুব কম রেয়ার ভিডিও করি, নিজেকে এত বড় মনে কেন করো? আজকের ডেটে এসে আমি মনে করি তুমি আমার কন্টেন্ট হওয়ার যোগ্যতা রাখো না, তোমাকে নিয়ে ভিডিও না করলে ধ্যাৎ ছাই। তুমি কি শোনো, তুমি কি বললে ওই দিন, আমি সবাইকে নিয়ে ভিডিও করি, তুমি বলে না তোমাকে নিয়ে কটা ভিডিও আছে তোমাকে নিয়ে আমার চ্যানেলে? এইটা বলতে পারো রিম্পাকে দিকে, আমাকে না, আমাকে দেবশ্রীদিকে
হ্যাঁ অর্পিতার দিকে, এদেরকে এই বিষয়টা তুমি বলতে পারো না, কারণ তুমি পার্টিকুলারই আমাদের তিনজনের বা আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটারের না, মানে কন্টিনিউ তোমাকে নিয়ে আমরা বসি না। হ্যাঁ যখন খুব খারাপ কিছু দেখি তখন তোমাকে নিয়ে বসি। তবে জানো তো এইটাতেও আমাদের ধন্যবাদ জানাও, আমরা এই তোমাকে নিয়ে বলি বলেই তোমার ভিউজ হয়। আমরা এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে একলা নিয়ে বলি বলেই তোমার এতটা ভিউজ হয়। যখন সবাই তোমাকে নিয়ে বলা বন্ধ করে দেবে না, তখন আর্নিংটাও কিন্তু কমে যাবে, ঠিক আছে? এটা তুমি ভালোভাবেই জানো। সে আমরা নেগেটিভভাবে বলি বা পজিটিভভাবে বলি, কোথাও না কোথাও আমাদের এইখান থেকেও কিন্তু তুমি আর্নিং করো। তোমার ভিডিওটা আমাদের দেখতে হয়, তারপরে তোমার ভিউজটা আসে, তবে তুমি টাকাটা পাও। আর এই যে তুমি বলো না এত লেকচার মেরো না, বলো না নিজেকে এত বড় করে কেন দেখো। দেখো আজকের পর থেকে তোমাকে নিয়ে কোনো কন্টেন্ট আমি করবো না, কিন্তু আমার ভিডিও দেখে কন্টেন্ট করার প্রয়োজন পড়বে এই রিসেন্ট, ঠিক আছে? আমি তোমাকে নিয়ে আর কোনো কথা বলবো না, কারণ যেই মেয়ে এতটা ডেসপারেট হতে পারে, দেবশ্রীদিকে যেভাবে তুমি থাপ্পড়ের কথাটা বললে, তোমার মতো মেয়ে আমাকে যদি এই কথাটা বলতে না, হাতটা ঘুরিয়ে উল্টে পোঙা দিয়ে ঢুকিয়ে দিতাম, ঠিক আছে? যদি এই থাপ্পড়ের কথাটা তুমি আমাকে বলতে না ভিডিওর মধ্যে, উল্টে দিদিভাই তো বলতে পারেনি, হাতটা না ঘুরিয়ে উল্টে তোমার পোঙা দিয়ে ঢুকিয়ে দিতাম। হাত বাড়াতে এসো না, ওই দেবশ্রী দিকেই পারবা, আমার দিকে কখনো ওইরকম হাত বাড়াতে এসো না। চল ফুট, তোমার মতো মেয়েকে নিয়ে ভিডিও করতে জাস্ট আমার বয়ে গেছে। আমি ওই তোমার মতো চল ফুট, জাস্ট চল ফুট। এত বড় ভাবো কেন নিজেকে? তোমার ঘরে তুমি শেরনি হবা, কারণ তোমার বর তোমার টাকায় গেলে, ঠিক আছে? আমাদের কাছে তুমি বিগ জিরো আজকের ডেটে এসে। তুমি জীবনে আমাদের সাথে তোমাকে তুলনা করতে আসবে না, আর তোমার হাজব্যান্ডকে অন্য হাজব্যান্ডদের সাথে তুলনা করতে আসবে না, ঠিক আছে? আজকের ডেটে এসে মন্দিরা আর তুমি এক লেভেলের, সোমনাথ আর তোমার হাজব্যান্ড একই লেভেলের। তো কখনোই সোমনাথের উপর আঙুল তুলে কিছু বলো না, তোমরা একই ক্যাটাগরির, ঠিক আছে? আর এই যে একটা কথা বলো না, তোমাকে নিয়ে ভিডিও না করলে ভাত হজম হবে না, ছেড়ে দিলাম আজকের পর থেকে তোমাকে নিয়ে ভিডিও করা, একটা কথা তোমাকে বলবো না। চল ফুট, জাস্ট চল ফুট, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল। আমার তোমাদের বলি যে আমি জানি না কতদিন কন্টিনিউ ভিডিও দিতে পারবো, আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছি, আমি না টাইম করে উঠতে পারছি না। আজকেও তোমরা ভাবতে পারবে না এখনও স্নান করিনি, আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে 3টা 3:30 বাজে আজকে এখনও স্নান করিনি। হ্যাঁ সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই যে মেয়েরা শুয়ে পড়েছে, হাজব্যান্ড ডিউটি খেয়ে চলে গেছে, সব কাজ কমপ্লিট। এখন ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করে দিয়ে স্নান করব, তারপরে খাবো, তারপরে তো আবার ফেসবুকের কাজ রয়েছে, মানে আর কালকে ফেসবুকে ভিডিও মানে লাইভে বসে বসে ঝিমোচ্ছি, তো সবাই আমাকে বলছে ও দিদি ভাই তোমার বোধহয় ঘুম পেয়েছে, তুমি ঘুমিয়ে যাও। তো প্রচণ্ড পরিশ্রম হয়ে যায়, বললাম না আর 10-5 জনের মতো আমার নয়, সত্যি আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। জানি না আমি কন্টিনিউ এটা তার ভিডিও দিতে পারবো কিনা, আমি চেষ্টা করব, না পারলে কিছু মনে করো না, ওই 2-4 দিন পর পরে আসবো, ঠিক আছে? চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।